বিয়ের এত বছরেও সন্তানের মুখ দেখাতে পারেনি, এমন মেয়ের সাথে আর সংসার করতে হবে না বাবা। তোকে আমি আবার বিয়ে করাবো। রুমের পাশ দিয়ে যেতে শাশুড়ির মুখে এমন কথা শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল রূপন্তীর। হয়তো কখনো ভাবতেও পারিনি তার দীর্ঘ 5 বছরের সাজানো সংসারে নতুন কারো আগমনে প্রসঙ্গ কথা উঠবে। এক মুহূর্তে যেন রোবট হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। মায়ের এমন কথায় সাইদ খানিকটা অবাক হয়ে বলে, হঠাৎ এসব কি বলছো মা? যা বলছো ভেবে বলছো তো? নূরজাহান বেগম অনেকটাই শক্ত গলায় বলে, আমি ভেবে চিন্তেই বলছি তোকে। অনেক অপেক্ষা করেছি নাতি নাতনির মুখ দেখতে, কিন্তু সব কিছুর একটা সীমা আছে। সত্যি করে বল তো, তোর কি কখনো বাবা হতে মন চায়নি? মায়ের কথায় কিছুক্ষণ নিশ্চুপ রইল সাইদ। বাবা হওয়া এক অন্যরকম অনুভূতি, আর এই অনুভূতির স্বাদ পাওয়ার স্বপ্নটা প্রত্যেক ছেলেদের মাঝেই থাকে। তেমন সাইদের মাঝেও আছে। স্ত্রী সন্তান নিয়ে সুখের একটা সংসার হোক, এটা সেও চায়। কিন্তু দুর্ভাগ্য বলেও একটা কথা আছে, যা মানুষ মেনে নিতে না পারলেও তার সাথে মানিয়ে চলতে শিখতে হয়। সেখানে আর স্থির থাকতে পারল না রূপন্তী। এক হাতে মুখ চেপে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল সে। কিছুক্ষণ নীরবতায় কাটলে নূরজাহান বেগম পুনরায় বলে, বাবা, আমি বুঝতে পারি তোর মনের অবস্থা। চাপা কষ্ট আর কতদিন লুকিয়ে রাখবি তুই? মা হিসেবে আমিও চাই আমার নাতি নাতনি নিয়ে তোর সংসার ভরে উঠুক। অনেক তো হয়েছে, আর জেদ ধরে থাকিস না বাবা। এটাই তোর কাছে তোর মায়ের শেষ চাওয়া। এক পাশে স্ত্রী, অন্য পাশে মায়ের কঠিন অনুরোধ। মস্তিষ্ক যেন শূন্য হয়ে আসছে সাইদের। আজ হঠাৎ মায়ের এমন অনুরোধে সে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, এটা কেমন চাওয়া মা? তাছাড়া রূপন্তী কি এটা মেনে নেবে? নূরজাহান বেগম আবারও কিছুটা কড়া গলায় বলে, মেনে নিতে হবে তাকে। বিয়ের 5 বছরে সে তোকে সন্তানের মুখ দেখাতে পেরেছে? পারেনি। এটা নিয়ে আশেপাশের মানুষ অনেক কথা বলে, যেগুলো আর নিতে পারছি না আমি। সোজা কথা, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমার বংশের উত্তরাধিকার প্রয়োজন। তোর বউকে তুই এই ব্যাপারে বুঝাবি, তাকে বলবি মেনে নিতে পারলে নেবে, আর না পারলে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। বলেই ছেলের পাশ উঠে চলে গেল নূরজাহান। মায়ের শেষ কথাটা যেন বজ্রপাতের মতো মনে হলো সাইদের কাছে। দ্বিতীয় বিয়ে, ডিভোর্স, এই শব্দগুলো সে রূপন্তীর সামনে কোনোভাবেই উচ্চারণ করতে পারবে না। ভয়ে না, বিবেক ও মায়াই বাধা দেয়। যে মেয়েটার নিজের সবটুকু দিয়ে সংসার সাজিয়ে রাখতে চায়, তার কাছে কোন মুখে এসব বলবে? বিষণ্ণ মনে বসে রইল সাইদ। একটু সময়ই যেন মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে তার। রূপন্তীর মুখের দিকে চেয়ে দ্বিতীয় বিয়ের কথা সে কিভাবে বলবে? কোনো মেয়েই তো তার স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। রূপন্তীও ঠিক তার ব্যতিক্রম। বছর খানিক আগের কথা, সাইদের মামারা এসেছিল সেদিন। সাথে এসেছে তার মামাতো বোন নিধি। সাইদের অন্য কাজিনদের তেমন ভালো মতো না চিনলেও নিধিকে খুব ভালোভাবেই চেনে রূপন্তী। কারণ প্রথমে নিধির সাথে নাকি সাইদের বিয়ে হওয়ার কথা ছিল। নূরজাহান বেগম নিজের ভাইয়ের মেয়েকে ছেলের বউ করতে চেয়েছিল। আপত্তি ছিল সাইদের বাবা সাজিদ রহমানের। আত্মীয়তার মাঝে পুনরায় সম্পর্ক করতে চায়নি সে। তাছাড়া নিধির তখন এসএসসিও শেষ হয়নি, তাই এমন বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে সাইদও অমত পোষণ করে, যার ফলে তখন নূরজাহানের ইচ্ছেটাও অপূর্ণই থেকে গেল। সেদিন মেহেদি হাতে দিয়ে সাইদের পাশে এসে বসেছিল নিধি। মেহেদি লাগিয়ে দিয়েছিল রূপন্তী নিজেই। তার কাছে মেহেদি দেখে নিধি বলেছিল লাগিয়ে দিতে, তাই সাইদের দিকে চেয়ে নিধি ন্যাকা সুরে বলে, নুডলসগুলো খাইয়ে দাও তো ভাইয়া, আমার হাতে মেহেদি দেওয়ায় খেতে পারছি না। সাইদ ফোন হাতে কিছুটা ব্যস্ততা দেখিয়ে বলল, মাকে গিয়ে বল সে খাইয়ে দেবে। ওরা তো সবাই একসাথে বসে কথা বলছে, তাহলে তোর ভাবিকে গিয়ে বল। ভেবেছিল এবার রেহাই পাবে, কিন্তু না। নিধি আবারও ন্যাকা সরে বলে, ভাবি সবার জন্য চা বানাচ্ছে। বাধ্য হয়ে বাটিটা হাতে তুলে নিল সাইদ। খাইয়ে দেওয়ার সময় চা হাতে রুমে প্রবেশ করে রূপন্তী। ওই সময়ে কিছু বলেনি সে, চুপচাপ তাদের পাশে চায়ের কাপ রেখে চলে গিয়েছিল। ওই সময়ে পৈশাচিক আনন্দ পায় নিধি। চুপচাপ বসে থেকে নিজের মাঝে বলে, আমার জায়গায় কখনোই ভালো থাকতে পারবে না ভাবি। এই জায়গাটা আমার হওয়ার কথা ছিল। তারা যাওয়ার পর
2 দিন সাইদের সাথে কোনো কথা বলেনি রূপন্তী। স্বামীর ব্যাপারে মেয়েটা খুবই হিংসুটে। সে কিভাবে স্বামীর পাশে অন্য কাউকে মেনে নেবে। বিছানায় খুলে রাখা সাইদের অগোছালো জামা গুছিয়ে রাখছে রূপন্তী। গতকাল রাতে শাশুড়ির বলা দ্বিতীয় বিয়ের কথাটা এখনও ঘুরপাক খাচ্ছে। মাথা থেকে যেন সরতেই চাইছে না। কীভাবেই বা সরবে। তার সাজানো সংসার ভাগ হওয়ার প্রসঙ্গ এটা। সাইদ তখন ওয়াশরুমে রূপন্তীর জামা কাপড় গুছিয়ে একপাশে রাখলো। এমন সময় বিছানায় রাখা সাইদের ফোনে একটা মেসেজ নোটিফিকেশন শুনে সেদিকে তাকায় রূপন্তী। নিধির ছোট একটা মেসেজ, তোমার নাকি শরীর খারাপ, এখন কেমন আছো? নিধি এখন অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, যথেষ্ট বড় সে। তাই সাইদের ফোনে নিধির এমন কেয়ারিং মেসেজ পাঠানো দেখে অনেকটাই হিংসে হলো তার। এই মুহূর্তের আগে ফোনটা আছাড় মারতে মন চাইছে, তবুও চুপচাপ নিজের রাগকে কন্ট্রোল করে আগের জায়গায় ফোনটা রেখে দিয়ে আয়নার সামনে গিয়ে বসে চিরুনি হাতে তুলে নিল সে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো সাইদ। ঘাড়ে তাওয়াল রেখে এক হাতে মাথা মুছতে মুছতে বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিল। ফোনের দিকে চেয়েই রূপন্তীকে বলে, আমি অসুস্থ ছিলাম। এটা নিধিকে কে বলেছে? তুমি বলেছ? না, মা বলেছে হয়তো। বলেই নিশ্চুপ হয়ে আছে সে। তাওয়ালটা একপাশে মেলে দিয়ে রূপন্তীর দিকে তাকালো সাইদ, কেমন যেন অন্যমনস্ক হয়ে আনমনে চুলে চিরুনি চালিয়ে যাচ্ছে। সেদিকে এক পলক তাকালো সাইদ। রূপন্তীর বিষণ্ণ মন লক্ষ্য করলে তার কাছে এগিয়ে গেল সে। পিছন থেকে ধরে দাঁড় করালো তাকে। নিজের দিকে ফিরিয়ে রূপন্তীর দু কাঁধে হাত রেখে বলে, আমার রূপার কি হয়েছে? মন খারাপ কেন? রূপন্তী চুপ করে তাকিয়ে রইল নিচের দিকে। কেন জানি আজ সাইদের চোখের দিকে তাকানোটা অনেক কঠিন মনে হচ্ছে। রূপন্তীকে চুপ থাকতে দেখে সাইদ পুনরায় বলে, কোনো সমস্যা হয়েছে নাকি কোনো কিছু নিয়ে আপসেট? এমন কিছু হলে আমাকে বলো। রূপন্তী এবার মাথা তুলে সাইদের দিকে তাকালো, জড়তা কাটানোর চেষ্টা করে বলে, তোমাকে একটা কথা বলতে চাই। বলবো? সাইদের মাঝে কিছুটা চিন্তা ভর করলো মুহূর্তে। রূপন্তী তো কিছু বলার আগে অনুমতি চায়নি কখনো। যা মনে এসেছে তা খুব সহজেই বলে দিয়েছে। এখন কি এমন বলবে যে এমন করে অনুমতি চাইছে? সাইদ খানিকটা কৌতূহল নিয়ে বলে, কি? রূপন্তী কয়েক সেকেন্ড চুপ থেকে কয়েকটা নিঃশ্বাস নিল। এই মুহূর্তে নিঃশ্বাসগুলো যেন ভারী হয়ে আসছে তার। তবুও পরপর কয়েকটা নিঃশ্বাস ছেড়ে সাইদের বুক বরাবর দৃষ্টি রেখে বলে দেয়, আমি চাই তুমি আরেকটা বিয়ে করো সাইদ। আমার সাথে থেকে তুমি কিছুই পাবে না। আমি চাই না তুমি বাকি পুরোটা জীবনও বাবা হওয়া থেকে বঞ্চিত থাকো। তাই এমন কাউকে বিয়ে করো যে তোমাকে পিতৃত্বের স্বাদ দিতে পারবে। এক মুহূর্তের জন্য সাইদ যেন হা করে চেয়ে আছে রূপন্তীর দিকে। এসব কি বলছে এই মেয়ে? তার জ্বর এসেছে কিনা চেক করতে কপালে হাত রাখলো সাইদ। না, সব ঠিকঠাকই আছে। রূপন্তীর কাঁধ থেকে হাত সরিয়ে গালে হাত রেখে কিছু বলতে চাইলে রূপন্তী সেই সুযোগ না দিয়ে কিছুটা সরে দাঁড়িয়ে বলে, অনেক কাজ পড়ে আছে আমার, এগুলো শেষ করে দুপুরের জন্য রান্না বসাতে হবে। বলেই সেখান থেকে প্রস্থান করে সে। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বোধহয় কান্নাই করে দিত সে, যা সে কখনোই চায় না। কারণ শুধু আবেগ দিয়ে কেবল প্রেমই সুন্দর হয়, সংসার না। আমি চাই তুমি এমন কাউকে বিয়ে করো যে তোমাকে পিতৃত্বের স্বাদ দিতে পারবে। আমার সাথে থেকে তুমি তা কখনোই পাবে না। আমি চাই না তুমি সারা জীবন বাবা হওয়া থেকে বঞ্চিত থাকো। রূপন্তী আজ হঠাৎ কেন এমন কথা বলল তা মাথায় আসছে না সাইদের। খানিকটা সময় ওভাবেই ঠায় দাঁড়িয়ে রইল সে। তাহলে মা কি গতকাল আমাকে বলা কথাগুলো রূপন্তীকেও বলেছে? ভাবতে ভাবতেই সেও বেরিয়ে গেল রুম থেকে। ছাদের একপাশে বসে দুই হাঁটুতে মুখ গুজে কান্না করছে রূপন্তী। সিঁড়ির রুম অবধি এসে যা দেখেই থমকে গেল সাইদ। একটু আগে কত স্বাভাবিকভাবেই না ওসব বলেছিল, আর এখন এসে নীরবে কান্না করে চলছে। রূপন্তীর কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে হাতটা ধরে নিল নূরজাহান বেগম। সাইদকে টেনে সিঁড়ির মধ্যস্থানে নিয়ে এসে বলে, এমন বিষয়ে কান্না করাটা অস্বাভাবিক কিছু না। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনলে সব মেয়েই এমন কান্না করবে।
যখন বিয়ে হয়ে কয়দিন চলে যাবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। সাঈদ খানিকটা কৌতূহল নিয়ে বলে, তুমি রূপন্তীকেও এসব বলেছো যেগুলো গতকাল আমাকে বলেছিলে? না তো, এই বিষয়ে এখনো কিছু বলিনি। তাহলে সে এসব বিষয় জেনেছে কিভাবে? নিজে থেকে বুঝতে পারলে সেটা আরও ভালো কথা। যাই হোক, এখন ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই, অফিসে যাওয়ার দেরি হয়ে যাবে। সাঈদ খানিকটা করুণ দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে বলে, তাই বলে তাকে কান্নারত অবস্থায় একা রেখে চলে যাব মা? নূরজাহান বেগম কণ্ঠে খানিকটা কঠোরতা এনে বলে, এখন তার কাছে গেলে সে দুর্বল হয়ে যাবে, এটা বুঝতে হবে তাকে। এখন তাকে একা থাকতে দে, যেন সে পরিস্থিতি মানিয়ে নিতে পারে। সাঈদ বের হওয়ার সময় রুমে আসে রূপন্তী, হাতে দুপুরের খাবার। বাইরের খাবার প্রয়োজন ছাড়া তেমন একটা খায় না সে, তাই দুপুরের খাবারটা যাওয়ার সময় বাসা থেকে নিয়ে যায়। রাতের খাবার বাসায় ফিরে সবাই একসাথে মিলে খাওয়া হয়। তখন রূপন্তী কোথায় ছিল সেটা জানলেও সাঈদ তার দিকে চেয়ে জিজ্ঞেস করে, তখন কোথায় গিয়েছিলে? রূপন্তী স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে, ছাদে কাপড় শুকাতে দেওয়ার জন্য গিয়েছিলাম। বাসায় তো কাজের মেয়ে আছে, তার শরীর খারাপ। আচ্ছা বাদ দাও সব, এই নাও খাবার, সময় মতো খেয়ে নেবে। সাঈদ আর কিছু বলল না, খাবারটা হাতে নিয়ে রূপন্তীর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। বিনিময়ে জোরপূর্বক একটা হাসি দিল রূপন্তী। বিকেলে মেহমান এসেছে বাসায়, সম্পর্কের নিকটতম আত্মীয় না হলেও নূরজাহানের ছোটবেলার বান্ধবী, সাথে তার নাতি নাতনি দুজনকে নিয়ে এসেছে। অনেক বছর পর একে অপরকে দেখতে পেয়ে আনন্দের সীমা নেই তাদের মাঝে। রূপন্তী তখন শুয়েছিল রুমে, চোখ লেগে আসায় ঘরে মেহমানের আগমনের বিষয়ে টের পায়নি হয়তো। নূরজাহান বেগম দুবার ডাক দিয়ে রুমের সামনে গিয়ে চড়া গলায় বলে, সারাদিন রুমে পড়ে থেকে কি করো শুনি? বাচ্চা কাচ্চাও তো নেই যে তাদের নিয়ে পড়ে থাকো, রুমে বসে করোটা কি সারাদিন? ওদিকে মেহমান এসে বসে আছে, সে খবর কি আছে? ইদানিং শাশুড়ির এমন আচরণে এখন অভ্যস্ত হয়ে গেছে সে, তাই এভাবে বলা কথায় তার খুব একটা খারাপ লাগার কথা না। কিন্তু এখানেও সেই বাচ্চার প্রসঙ্গ টেনে কথা বলায় মন অনেকটাই বিষণ্ণ হয়ে যায় তার। মানুষ যতই শক্ত হোক, দুর্বল জায়গায় আঘাত কখনোই সহ্য হয় না তাদের। রূপন্তী চুপচাপ বেরিয়ে আসে রুম থেকে, খানিকটা মাথা ধরে আছে তার। কাজের মেয়েটা বাসায় নেই, দুদিনের জন্য বাড়িতে গেছে সে। নূরজাহান বেগম রূপন্তীর দিকে চেয়ে বলে, ঢং করে এত হেলে দুলে ক্লান্তির ভান করতে হবে না। বাচ্চা জন্ম দিতে গিয়ে শরীরের শক্তি ফুরিয়ে যায়নি যে এত অল্পতেই ক্লান্তি ভর করবে। এখন আমি কি বলি শোনো। আমার বান্ধবী তার ছেলের ঘরের নাতি নাতনি নিয়ে এসেছে, তাদের আতিথেয়তার যেন কোনো কমতি না হয়। যাও, গিয়ে তাড়াতাড়ি নাস্তা প্রস্তুত করো তাদের জন্য। বলেই রূপন্তীর সামনে থেকে চলে গেলেন তিনি। একটা দীর্ঘশ্বাস হারে রূপন্তী, এই বাচ্চা নামক ছোট একটা শব্দ দিয়ে। আর কত হাজার খোঁচা সহ্য করতে হবে তাকে? দীর্ঘ 5 বছর ধরে আল্লাহর নিকট হাত বাড়িয়ে আছে সে। তার দৃঢ় বিশ্বাস, তার মালিক সে হাত খালি ফিরিয়ে দেবেন না। নূরজাহান বেগম আড্ডায় মশগুল তার বান্ধবী রোকিয়া বেগমের সাথে। তারা এই এলাকায় এসেছে 1 মাস হলো। ছেলের বদলিতে এখানে বাসা নিয়েছে তারা। রাস্তার ওপাশের বাড়িটাতেই থাকে, অথচ এতদিন বুঝতেও পারেনি তারা এত কাছাকাছি। দুদিন আগে রাস্তায় নূরজাহানকে দেখি চিনে ফেলে রোকেয়া, তারপর খোঁজ খবর নিয়ে দেখে এই বাড়িতেই থাকে, তাই আজ সময় করে দেখা করতে এসেছে। রূপন্তী শরবত বানিয়ে সাথে ফলমূল কেটে নিয়ে আসে তাদের সামনে। রোকেয়া বেগম রূপন্তীকে দেখে হাসি মুখে বলে, বৌমা নিশ্চয়ই? নূরজাহান বেগমে কিছুটা হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ, আমার একমাত্র ছেলে সাঈদের বউ। রূপন্তী সালাম দিল তাকে। রোকেয়া বেগম সালাম নিয়ে মুখে হাসি ধরে রেখে বলল, মাশা আল্লাহ, বেঁচে থাকো মা। তো সাঈদের ঘরে ছেলে সন্তান কি? নূরজাহানের দিকে তাকিয়ে বলল কথাটা। এমন প্রশ্নে বউ শাশুড়ি দুজনের মাঝে বিষণ্ণতা ছেয়ে গেল। নূরজাহান বেগম খানিকটা বিষণ্ণ মনে বলে, কপাল খারাপ বোন, এখনও নাতি নাতনির মুখ দেখা হয়নি। হাসি খুশি মুহূর্তটা নিমেষেই বিষণ্ণতায় ঘিরে গেল। রূপন্তীর মন খারাপের পরিমাণটা আরও বেড়ে গেল এতে। শুধু আজ না, প্রায়ই এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। সব জায়গাতেই না চাইতেও এসে ভিড় জমায় একরাশ বিষণ্ণতা।
কিছুক্ষণ চুপ থেকে নূরজাহান এবার রূপন্তীর দিকে চেয়ে কিছুটা খিটখিটে স্বরে বলে, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে চায়ের আইটেম রেডি করো। আজ শুক্রবার, ছুটির দিনে সকালে সাইদও বাসায় পড়ে ঘুমাচ্ছে। গতকাল শাশুড়ি মা বলেছিল আজ তার ভাইয়েরা আসবে, তাই সকাল থেকেই চলছে কাজ। কাজের মেয়েটা ঘর মোছার কাজে ব্যস্ত, আর রূপন্তী অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখার। নূরজাহান বেগম মাঝে মাঝে এসে এটা ওটা দেখিয়ে দিয়ে যাচ্ছে। এমনিতেও রূপন্তীর মন মেজাজ আজ অনেকটাই খিটখিটে হয়ে আছে, কারণ মামারা আসবে মানে নিধিও আসবে। কেন যেন এই মেয়েকে ইদানিং একদমই সহ্য হয় না। ইদানিং তার প্রতি শাশুড়ির এক্সট্রা কেয়ার দেখে মাঝে মাঝে ইচ্ছে করে চুল টেনে ছিঁড়ে ফেলে বলতে, আর কখনো যেন এই বাড়িতে না আসে। কিন্তু প্রতিবারই তার ইচ্ছেটা অপূর্ণই থেকে যায়। আর যাই হোক, মেহমানের সাথে এমনটা করা যায় না। তার উপর শাশুড়ির আদরের ভাগ্নি, কোনো টু শব্দ শুনলেও নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, যেটা সে কখনো চায় না। তাই ইচ্ছে হলেই সব করা সম্ভব না। প্রায় 12টার দিকে বাসায় আসে মামারা। সাইদ তখন গোসল করার উদ্দেশ্যে ওয়াশরুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গায়ে সেন্টু গেঞ্জি, ওর কাঁধে একটা তাওয়াল ঝুলানো। মামারা আসলে মায়ের সাথে সেও গেল তাদের সামনে। মামা মামির সাথে হাসি মুখে কথা বলার পর ভিতরে চলে গেল তারা। তাদের পিছনে দাঁড়িয়ে থাকা নিধি মুখে অমায়িক হাসি রেখে কথা বলছে সাইদের সাথে। এত কিছুর মাঝেও রূপন্তী ঠিকই চেয়ে রইল তাদের দিকে। এতক্ষণ দাঁড়িয়ে হেসে হেসে কি কথা বলছে তারা। বিশেষ করে সাইদের হাসি মুখটাই এখন সহ্য হচ্ছে না তার। অন্য মেয়ের সাথে কথা বলার সময় সে হাসবে কেন? আগে তো এমন ছিল না। মেয়ে মানুষ এড়িয়ে চলতে চাইতো সে, এমনকি নিধিকেও। তাহলে এখন কেন এমন হয়ে যাচ্ছে সে? আজ সত্যি সত্যি মেয়েটার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। সহ্যের সীমা পেরিয়ে গেলে ফোঁস করে কয়েকটা শ্বাস নিয়ে তাদের দিকে এগিয়ে গেল রূপন্তী। সাইদ ভাইকে আমি বিয়ে করব মানে? এটা কিভাবে সম্ভব মা? তাছাড়া তার পূর্বের বিয়ে করা স্ত্রী আছে। অবাক ভঙ্গিতে মায়ের দিকে সে কথাগুলো বলে নিধি। কপালে এক হাত দেখে উত্তেজিত ভাব নিয়ে বলে, ও মাই গড, তার মানে তোমরা এই কারণে দুদিন বেড়ানোর নাম করে আমাকে নিয়ে এই বাড়িতে এসেছো? কিছুক্ষণ অস্থিরতায় কাটিয়ে বিছানার একপাশে বসে গেল নিধি। তার মা পাশে বসে কাঁধে হাত রাখলো তার। নিধির দিকে চেয়ে বলে, এমনভাবে বলছিস যেন সাইদ তোর অচেনা কেউ। ওই দিনগুলো কথা কি ভুলে গেলি, যখন সাইদের বিয়ের সময় পাগলের মতো কান্না করেছিলি? সাইদকে কেমন ভালোবাসিস সেটা আর কেউ না জানলেও আমি ভালো করেই জানি। নিধি মায়ের দিকে চেয়ে বলে, এখন সব কিছু পাল্টে গেছে মা। তাছাড়া সাইদ ভাই এখন বিবাহিত। তার প্রথম বউয়ের উপস্থিতিতে আমাকে তার দ্বিতীয় বউ বানাতে চাইছো তোমরা। নিধির মা সূচক একটা শব্দ করে বলে, তুই বুঝতে পারছিস না বিষয়টা? এত বছরেও রূপন্তীর কোনো সন্তান হয়নি, যার কারণে সাইদ দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তুই তাকে সন্তানের মুখ দেখাতে পারলেই পুরো সংসারটাই তোর হয়ে যাবে। তখন রূপন্তী হবে তোদের মাঝে তৃতীয় ব্যক্তি। তখন সাইদকে বুঝিয়ে রূপন্তীকে বাসা থেকে বের করে দেওয়াটা তেমন কঠিন কাজ হবে না। মারে, আমাদের অবস্থা তো জানিস, টেনে টুনে দিন কাটাতে হয় আমাদের। সাইদরা চাইলে আমাদের মতো পরিবারকে 10 বার কিনতে পারে। এমন ঘরে নিশ্চয়ই আমার মেয়ের কোনো কিছুর অভাব হবে না। তাছাড়া জানিস তো তোর ফুপি তোকে কতটা ভালোবাসে। আমাদের দুঃসময়ে সবসময় পাশে থাকে তারা। তাদের কথা আমরা কিভাবে ফেলে দিই বল? নিধি চুপ করে রইল মায়ের কথা শুনে। কেমন যেন বুকটা টিপ টিপ করছে তার। তার মা পুনরায় বলে, চিন্তা করিস না মা, রূপন্তী চলে গেলে এই পুরো সংসারই একসময় তোর হাতের মুঠোয় থাকবে। তখন বাকি জীবন তুই তোর ভালোবাসার মানুষকে নিয়েই কাটিয়ে দিতে পারবি। নিধি চুপ করে রইল। তার ধারণা এই রূপন্তীর জন্যই সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে। নিধি তো সেদিনও শপথ করেছিল রূপন্তীকে একদিন হলেও এর মাসুল দিতে হবে। নিধি কিছুক্ষণ দু চোখ বন্ধ করে অতঃপর মায়ের দিকে চেয়ে বলে, তোমরা যদি ভালো মনে করো তাহলে আমি রাজি। সাইদ ভাইয়ের দ্বিতীয় বউ হতে আমার কোনো আপত্তি নেই। রূপন্তীর পাশে এসে বসে সাইদ। রূপন্তী স্বাভাবিক স্বরে বলে, ভেবেছিলাম তোমার জন্য দ্বিতীয় পাত্রী আমি খুঁজে দেব, কিন্তু এখন দেখছি তোমার পাত্রী আগে থেকেই ঠিক করা ছিল। তবুও একটা কথা বলি। সাইদ সম্মতিসূচক মাথা নাড়ালো।
রূপন্তী সাঈদের চোখে দৃষ্টি রেখে বলে, আমার সংসার ভাগ হলেও আমি চাই সংসারে প্রতিটা মানুষ হ্যাপি থাকুক। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, যে আসবে তাকেও আমি মেনে নেব, কিন্তু আমি চাই না নিধি তোমার বউ হয়ে এই ঘরে আসুক, অন্য কোনো মেয়ে আসুক। বাট নিধি না, তাকে আমার কেন যেন তোমার সাথে একদম সহ্য হয় না। সাঈদ রূপন্তীর দিকে স্বাভাবিক দৃষ্টি রেখে বলে, আমার কাছে মায়ের শেষ চাওয়া আমি যেন নিধিকে বিয়ে করি। অন্য কেউ যেমন বউ হয়ে আসবে তেমন নিধিও বউ হয়েই আসবে, এতে সমস্যা কোথায়? সাঈদের মুখে অন্য কাউকে বউ হিসেবে শুনতে পেয়ে বুকটা কেঁপে উঠল রূপন্তীর। তবুও বিষাক্ত অনুভূতিগুলো লুকিয়ে চুপচাপ সহ্য করে নিল সে। সাঈদ পুনরায় বলে, তুমি নিজেই আমাকে দ্বিতীয় বিয়ে করতে চাপ দিচ্ছিলে, মাও চাপ দিচ্ছিল, এক প্রকার বাধ্য হয়েই রাজি হতে হয়েছে এই বিয়েতে। নয়তো আমি কখনো এসব নিয়ে ভাবিনি। আমার মনে সবসময় তুমি ছিলে, তুমিই থাকবে। রূপন্তীর কান্না পাচ্ছে খুব করে। কেন এমনটা হচ্ছে? সংসারটা ভাগ না হয়ে এক হাতে সামলানোটা ভাগ্যে লেখা থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, ভাগ্য এত নিষ্ঠুর হয় কিভাবে? রূপন্তী নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, নিধিকে আমি নিজের বোনের মতোই ভালোবাসবো। তার ঘরে সন্তান আসলে তাকেও নিজের সন্তান হিসেবেই ভালোবাসবো, আগলে রাখবো, নিজ হাতে বড় করব। কারণ তোমার সন্তান, সে আমারও সন্তান, একটুও পার্থক্য বুঝতে দেব না। সাঈদের দ্বিতীয় বউ হিসেবে নিধিকে বেছে নিয়েছে, এটা নিধিরা আসার আগেই বুঝতে পেরেছিল রূপন্তী। তার শাশুড়ি মা খুব ভালোভাবেই একটা বিষয় বুঝিয়ে দিয়েছিল, সব মেনে নিতে, মানতে না পারলে সংসার ত্যাগ করতে হবে। রূপন্তীর বাবার বাড়ির অবস্থাও খুব একটা ভালো না। তার বড় আপা স্বামী মারা যাওয়ার পর গত 1 বছর ধরে বাবার বাড়িতে পড়ে আছে। এখন রূপন্তীও ডিভোর্সি হয়ে বাবার বাড়ি গিয়ে উঠলে মান সম্মান আর একটু অবশিষ্ট থাকবে না। মা বাবাও বলে দিয়েছে সব হাসি মুখে মেনে নিতে। কত মানুষই তো 2টা 3টা বিয়ে করে। তাছাড়া রূপন্তী নিজেই সাঈদকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছে। সাঈদের মুখে হাসি দেখতে সেও চায়, যে হাসির কারণ সে গত 5 বছরও হতে পারেনি। নিধির সাথে বিয়ের কথাবার্তা চলছে সাঈদের। নিজে সব কিছুর সম্মতি দিলেও যেন বুকটা পুড়ে যাচ্ছে রূপন্তীর। তবুও মুখ বুজে সহ্য করে নিচ্ছে সব। বিয়ের দিন তারিখ ঠিক হলো আজ। কথাবার্তা শেষে চলে গেল সবাই। সাঈদ এখনো বসে আছে সোফায়। রূপন্তীকে ডেকে বলে, নাস্তা দেওয়া কাপ পিসগুলো এখান থেকে নিয়ে যেতে। চুপচাপ এগিয়ে আসলো রূপন্তী। নিজের স্বামীর বিয়ের মেহমানদের আতিথেয়তা করছে সে। এর চাইতে বড় চাপা কষ্ট এই মুহূর্তে দ্বিতীয়টা মনে হচ্ছে না তার। চায়ের কাপগুলো ট্রেতে নেওয়ার সময় সাঈদের দিকে চেয়ে প্রশ্ন করে, বিয়ের দিন কবে ঠিক হয়েছে? সাঈদ স্বাভাবিকভাবে বলে, আগামী শুক্রবার। আর কিছু বলল না রূপন্তী। চায়ের কাপগুলো ট্রেতে নিয়ে নিজের চাপা রাগ নিয়ে জোরে টান দিয়ে ট্রেটা হাতে নিতেই কাপগুলো ছিটকে পড়ে গেল ফ্লোরে। ভাঙ্গার শব্দ তুলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাপগুলো। সাঈদ এক দৃষ্টিতে চেয়ে আছে রূপন্তীর দিকে। রূপন্তী খানিকটা অপ্রস্তুত হয়ে সাঈদের দিকে চেয়ে বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি এটা, এক্ষুনি পরিষ্কার করে নিচ্ছি সব। বলি ফ্লোরে বসে একে একে ভাঙ্গা টুকরোগুলো তুলে নিচ্ছে সে। সাঈদ এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। এবার আর নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারল না রূপন্তী। অবাধ্য চোখের জল গড়িয়ে টপ টপ করে আসছে ফ্লোরে। সাঈদের বিয়ের 2 দিন আগে বাবার বাড়ি চলে গেল রূপন্তী। বিয়ের এই দিনগুলো সে বাবার বাড়িতেই কাটাবে। সব শেষ হলে তারপর নিয়ে আসবে সাঈদ। সাঈদদের বাড়িতে চলছে বিয়ের আয়োজন, যা অসহ্য লাগছে দেখেই কয়েকদিনের জন্য বাবার বাড়ি চলে গেল রূপন্তী। সন্ধ্যা পেরিয়ে গেল, বরযাত্রী রওনা দেওয়ার সময় হয়েছে। সাঈদ রূপন্তীকে ফোন দিলে শুভকামনা জানিয়ে ফোন কেটে দিল রূপন্তী। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সাঈদ। মায়ের মন রাখতে অনেক বড় সিদ্ধান্তই নিতে হয়েছে তাকে। সে এমন পরিস্থিতিতে আটকা পড়েছে, একজনের মন রাখতে গেলে অন্যজনের মনে আঘাত দিতে হবে। তাছাড়া বাবার মৃত্যুর সময় সে কথা দিয়েছে মাকে কখনো কষ্ট পেতে দেবে না সে। ওদিকে পার্লার থেকে সাজিয়ে এনেছে নিধিকে। নতুন সংসার বাঁধার স্বপ্নে হাস্যোজ্জ্বল মুখে অপেক্ষায় আছে বরযাত্রীর। অপরদিকে অন্যজন সংসার ভাগ হওয়ার চাপা কষ্টে নীরবে চোখের জল ফেলছে।
আজ বিকেল থেকেই শরীরটা দুর্বল লাগছিল রূপন্তীর। একটু আগে সাঈদকে শুভকামনা জানিয়ে বিছানার একপাশে বসেছিল সে। পাশে তার বড় আপু বসে সান্ত্বনা দিচ্ছে তাকে। আচমকায় মুখ চেপে দৌড়ে ঘরের বাইরে চলে গেল রূপন্তী। পিছন পিছন ছুটে গেল তার বোনও। ঘর থেকে বেরিয়ে উঠানে এসে বমি করতে শুরু করলো রূপন্তী। তার বোন পানি নিয়ে এসে রূপন্তীর পাশে এসে দাঁড়ালো। রূপন্তী কিছুটা স্বাভাবিক হতেই তার হাতে পানি ঢেলে বলে চোখে মুখে ছিটিয়ে নিতে। রূপন্তী তাই করল। অতঃপর ক্লান্ত শরীরে সোজা হয়ে দাঁড়ালো সে। রূপন্তীর বোন কাঁধে এক হাত রেখে বলে, ঠিক আছিস? রূপন্তী হ্যাঁ সূচক উপর নিচ মাথা নাড়ালো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ক্লান্ত শরীরে ঢলে পড়ে গেল সে। রূপন্তীর বোন তাকে ধরে ঘরের দিকে চেয়ে উঁচু গলায় বলে, মা, বাইরে আসো। দেখো রূপন্তী অজ্ঞান হয়ে গেছে। মা, বাবা কোথায় তোমরা? ওদিকে বাইরে গাড়ির সামনে অপেক্ষা করছে সবাই। নূরজাহান ছেলের মাথায় হাত বুলিয়ে দিল হাসি মুখে। মায়ের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সাঈদ। তার সাথে গাড়িতে উঠে নিধিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সবাই। উদ্দেশ্য একটা নতুন সম্পর্ক। চোখ খুলেই পাশে সাঈদকে দেখে চমকে ওঠে রূপন্তী। স্বপ্ন দেখছে কি না ভাবতেই আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল। আপার রুমে শুয়ে আছে সে, তবে আশেপাশে সাঈদ ছাড়া আর কেউ নেই। রূপন্তী উঠে বসার চেষ্টা করলে সাঈদ ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসায় তাকে। রাত তখন প্রায় 9টা। নিজের অবস্থান বুঝে রূপন্তী অনেকটাই কৌতূহল নিয়ে সাঈদের দিকে তাকালো। কৌতূহলবশত প্রশ্ন করে, তুমি এখানে আসতে বারণ আছে নাকি? ওটা বলিনি। তোমার তো এখন বিয়ের আসরে থাকার কথা ছিল। এখানে কি করছো? বিয়ে করেছো? তাহলে নিধি কোথায়? বিয়ে করিনি, করতে পারিনি। সাঈদের স্বাভাবিক গলা। রূপন্তীর কৌতূহল বেড়ে গেল অনেকটা। সে কি স্বপ্নে আছে নাকি বাস্তবে? বিয়ের আসর ছেড়ে সাঈদের এখানে কি কাজ? বিয়ে করতে পারেনি মানে কি? কোনো ঝামেলা হয়েছে কি? কিছু প্রশ্ন উকি দিচ্ছে মনে। মনে এক ঝাঁক প্রশ্ন নিয়ে চেয়ে আছে সাঈদের দিকে। কিছুক্ষণ আগে সাঈদ গাড়িতে উঠে রওনা দেওয়ার পর ফোনটা বেজে ওঠে তার। দেখে রূপন্তীর নাম্বার থেকে কল এসেছে। গেট পার হলেই গাড়ি থামাতে বলে সাঈদ। গাড়ি থেকে নেমে রিসিভ করে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে ছোট করে বলে, হ্যাঁ রূপন্তী বলো। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে ভেসে আসে, আমি রূপন্তী না, তার বোন বলছি। রূপন্তীর অবস্থা ভালো না। বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে সাঈদের। আগের তুলনায় দ্রুত গলায় বলে ওঠে, কি হয়েছে রূপন্তীর? কোথায় সে? একটু আগে বমি করে সেন্সলেস হয়ে গেছে। অবস্থা ভালো না। ডাক্তারকে ফোন দিয়েছি বাসায় আসতে। আপনাকে জানানোর প্রয়োজন মনে করেছিলাম, তাই জানিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই ফোন কেটে দিল ওপাশ থেকে। হয়তো সাঈদের প্রতি অনেক রাগ তার। সাঈদ ফোন পকেটে ভরে দ্রুত পায়ে তার বন্ধু রাকিবের বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে বলে, ভাই নাম তো, আমি একটু আসছি। রাকিব বাইক থেকে নামতেই সাঈদ উঠে স্টার্ট দিল বাইক। রাকিব কৌতূহল নিয়ে বলে, এই সামনে কোথায় যাচ্ছিস আবার? সাঈদ কোনো উত্তর না দিয়ে একটানে চলে গেল সেখান থেকে। রূপন্তীদের বাড়িতে এসে বাইকটা উঠানে রেখে সোজা রূপন্তীর কাছে চলে গেল সাঈদ। এর আগে রূপন্তীকে নিয়ে এ বাড়িতে আসলে ওই রুমেই থাকতে দেওয়া হতো তাদেরকে, তাই রুম চিনতে অসুবিধে হয়নি তার। রুমে প্রবেশ করতেই দেখে ডাক্তার রূপন্তীর বাবা মায়ের সাথে কথা বলছে, আর রূপন্তী চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়। ডাক্তারের দিকে চেয়ে সাঈদ খানিকটা উত্তেজিত গলায় বলে, সে কেমন আছে এখন? কি হয়েছিল তার? সাঈদকে দেখে খানিকটা অবাক হলো রূপন্তীর বাবা মা। তারা যতদূর জানে সাঈদ এই মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসে থাকার কথা। ডাক্তার স্বাভাবিক গলায় বিষয়টা বুঝিয়ে বলল সাঈদকে। অতঃপর চলে গেলেন তিনি। যাওয়ার আগে বলে গেল, রূপন্তীকে এখন ডিস্টার্ব না করতে, তার কিছুক্ষণ বিশ্রামের প্রয়োজন। ওই অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইল সাঈদ। এই মুহূর্তে তার কি করা উচিত কিছুই মাথায় আসছে না তার। ডাক্তারের কথাগুলো যেন বিশ্বাসই হতে চাইছে না। রূপন্তীর মাঝে মা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। হসপিটাল নিয়ে টেস্ট করিয়ে শিওর হয়ে নিতে বলেছে। তাহলে কি সত্যিই এত বছরের চাওয়া পূরণ হতে যাচ্ছে? সাঈদ ফোনটা বের করে দেখে মোট 26টা মিসড কল। দেখতে দেখতে আবারও ফোনে মায়ের নাম ভেসে উঠল। রিসিভ করতে মা উপাস থেকে তীব্র রাগ নিয়ে বলে, এই সাঈদ, কই তুই? সাঈদ স্বাভাবিক গলায় উত্তর দেয়, রূপন্তীদের বাড়িতে। এক দফা অবাক হলেন তিনি।
বিয়েবাড়ির জন্য যাত্রা করে সে রূপন্তীর কাছে কি করছে। তিনি আবারও রেগে বলে, এসবের মানে কি সাইদ? ওদিকে তোর মামা নাকি তোকে ফোনে না পেয়ে আমাকে একের পর এক কল করে যাচ্ছে, দেরি হওয়ার কারণ জানতে চাইছে। ওদিকে সবাই তোদের জন্য অপেক্ষা করছে, আর তুই রূপন্তীর কাছে গিয়ে বসে আছিস। এখন তোর মামাকে কি জবাব দেব আমি? মায়ের প্রশ্নে সাইদ খুব স্বাভাবিক স্বরে বলে, বলে দাও, এই বিয়ে আর হচ্ছে না। ছেলের কথায় বিস্মিত হলেন নূরজাহান। অনেক কষ্টে ছেলেকে রাজি করিয়েছে এই বিয়েতে, আর এখন বিয়ের দিন বলছে বিয়ে বন্ধ করতে। হঠাৎ ছেলের এমন সোজাসাপটা উত্তরে নূরজাহান বিস্ময় নিয়ে কিছুটা আমতা আমতা করে বলে, এসব কি বলছিস সাইদ? সব সময় ফাজলামও ভালো লাগে না। রূপন্তীকে বুঝিয়ে দ্রুত চলে আয় তুই। আমি তোর মামাকে বলছি অপেক্ষা করতে। সাইদ এবার কিছুটা চড়া গলায় বলে, তোমাকে বলছি না এই বিয়ে বন্ধ করতে। হঠাৎ কি হলো তোর? বুঝেছি, ওই রূপন্তী কান্নাকাটি করে তোর মন গলিয়ে নিয়েছে, তাই না? সাইদ এবার খানিকটা শান্ত গলায় বলে, মা, তুমি বিয়ে বন্ধ করো। আমি রূপন্তীকে নিয়ে বাসায় ফিরছি। বাসায় এসেই সব খুলে বলবো। বলেই কল কেটে দিল সাইদ। ওপাশ থেকে নূরজাহান দ্রুত গলায় বলে, সব আয়োজন শেষে এখন বিয়ে বন্ধ করা কি মুখের কথা? আর তোর মামাকে কোন মুখে আমি এসব বলবো? সাইদের আর কোনো সাড়া শব্দ পেল না, কারণ আরও আগেই কল কেটে দিয়েছে সে। নূরজাহান আবারও দুবার হ্যালো হ্যালো বলে ফোনের দিকে তাকালো। রাত 10টায় রূপন্তীকে নিয়ে বাসায় ফেরে সাইদ। এই অবস্থায় রূপন্তীর পরিবার প্রথমে আপত্তি জানালেও সাইদের জোরাজুরিতে হার মানে তারা। রূপন্তী কিছু বলতে চাইলেও ধমকে চুপ করিয়ে দিয়েছে তাকে। মাকে সব বুঝিয়ে বলে স্তব্ধ হয়ে সোফায় বসে আছে সে। কি করবে কিছুই মাথায় আসছে না। নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস হচ্ছে তার। কেন আর কয়েকটা দিন অপেক্ষা করলো না এটা ভেবে। সাইদ এটা ওটা বুঝে অনেক কষ্টে রাজি করিয়েছিল সে। এখন তো কোনোভাবেই সম্ভব হবে না। ওদিকে নিধির বাবা ফোন দিয়ে বোনের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। তারা সাইদদের চেয়ে আর্থিকভাবে দুর্বল হতে পারে, তবে মান সম্মান তাদেরও আছে, এমনটাই বলেছেন তিনি। নিধিও সাইদকে ফোন দিয়ে প্রতারক, স্বার্থপর, নানান কিছু বলে কাঁদতে কাঁদতে ফোন কেটে দিয়েছে। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে অনেক কিছু। সাইদ চুপচাপ সহ্য করে নিল সব। শান্ত গলায় নিধিকে বলেছিল, দোয়া করি আমার চেয়ে ভালো কাউকে পাবি নিধি। তাছাড়া তুই এই বাড়িতে বউ হয়ে আসলেও কখনোই রূপন্তীর জায়গায় স্থান পেতি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর পারলে আমাকেও মাকে ক্ষমা করে দিস বোন। তারপরই নানান গালি দিয়ে ফোন কেটে দিয়েছিল নিধি। 1 বছর পর ছেলেকে কোলে নিয়ে বসে আছে রূপন্তী। বিয়ের আজ 6 বছর পর হাসি ফুটেছে পরিবারের সবার মুখে। অথচ বিয়ের পর থেকেই অনেক কিছুর সম্মুখীন হয়েছে সে। কেউ বলেছিল পরিচিত হুজুর আছে, তার থেকে তাবিজ নিতে। আবার কেউ বলেছিল তাদের পরিচিত একজন পীরের কাছে যেতে। তার কাছে অনেক মানুষ দিয়ে তাদের ঘরে সন্তান এসেছে। নূরজাহানও এসব শুনে রূপন্তীকে জোর করেছিল অনেকবার। রূপন্তী প্রতিবারই সোজাসুজিভাবে বলেছিল, এসব করা মানে নিজের ইমানকে তাদের কাছে বিক্রি করে আসা। আর জিন, হুজুর, পীর এদের যদি বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ নিঃসন্তান থাকতো না। এদের কাছে যাওয়া মানেই তাদের কাছে নিজের ইমান বিক্রি করে আসা। সে সন্তান চাইবে তার এক সৃষ্টিকর্তার কাছেই, তার দিকে হাত বাড়িয়ে রইবে সে। প্রয়োজনে যুগ যুগ অপেক্ষা করবে। তার দৃঢ় বিশ্বাস ছিল তার বাড়িয়ে রাখা হাত তিনি খালি ফিরিয়ে দেবেন না। তার প্রতি বিশ্বাস রেখেই মুখ বুজে সব কিছু সহ্য করে নিয়েছিল রূপন্তী। কারণ দুনিয়াটাই তো একটা পরীক্ষা ক্ষেত্র। হয়তো রূপন্তীর জন্য এটা ছিল একটা কঠিন পরীক্ষা। এত কিছুর মাঝেও দৃঢ় বিশ্বাস নিয়ে সে হাত বাড়িয়ে রেখেছিল তার এক সৃষ্টিকর্তার প্রতি। তিনি সত্যিই খালি হাতে ফিরিয়ে দেয়নি সেই হাত। সমাপ্ত। অনেকেই কমেন্টে বলেন, বাচ্চা না হলে কি শ্বশুরবাড়ির লোকজন দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিতে হবে? এসব কিছু বাড়াবাড়ি বা এই সেই অনেক কথাই বলেন। আপনাদের একটা ছোট কাহিনী বলি। আমার এক পরিচিত আপুর কাহিনী এটা। তিনিও আমার আইডিতে অ্যাড আছে। আমার গল্প পড়ে, হয়তো এটাও পড়ছে। যাই হোক, তার বিয়ের 1 বছরে কোনো সন্তান না হওয়ায় তার শ্বশুরবাড়িতে উঠতে বসতে অনেক কথা শুনতে হতো তাকে।
বিয়ের 1 বছর পরেই শ্বশুরবাড়ির লোকজন উঠে পড়ে লাগে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে। বিয়ের জন্য নাকি পাত্রী দেখাও শুরু করেছিল। আপু বলল, তখন যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। আল্লাহর কাছে আমি একটা দোয়া করতাম, হয়তো একটা বাচ্চা দাও, নয়তো আমার মৃত্যু দাও। এসব আর সহ্য হচ্ছে না। যাই হোক, যখন তারা পাত্রী খুঁজছিল তখন নাকি ওই আপু বেবির সুসংবাদ পায়। এখন বাচ্চা ও পরিবার নিয়ে অনেক ভালো আছে সে। কাহিনীটা এই জন্যই বললাম, অনেকে মনে করেন দুনিয়ার সব মানুষ সব পরিবার এক, সন্তান না হলেও তারা মেনে নেবে সব। কিন্তু হাতের আঙ্গুল সব সমান হয় না, বাস্তবতা ভিন্ন। এটা গল্পের মতো নায়ককে স্ট্রং পার্সোনালিটি দিয়ে যেমন ইচ্ছা তেমন করে সাজানো যায় না, খুব কঠিন হয় এই বাস্তবতা।